হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকের এই ক্লাসে আমরা মাধ্যমিক দশম শ্রেণী বাংলার হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধটি থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। তোমরা জানো যে প্রবন্ধটি থেকে তোমাদের মাধ্যমিকে দুটো প্রবন্ধ থেকে একটা 5 নম্বরের প্রশ্ন এবং 3 নম্বরের 3টে এমসিকিউ প্রশ্ন লিখতে হয়। তাহলে প্রথমে আমরা কিছু শর্ট কোশ্চেন বা এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করি। দেখো, হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধটির লেখকের আসল নাম কি? উত্তর হলো নিখিল সরকার। লেখক শ্রীকান্ত পেশায় কী ছিলেন? উত্তর হলো সাংবাদিক। লেখকের ছোটবেলার বালিশের ওপর রাখা খাতাটি কেমন ছিল? উত্তর হলো চৌকো খাতা। কিসে কালি মাখিয়ে ছোটবেলায় লেখক ও তার সঙ্গীরা লিখতে বসতেন? উত্তর হলো কলার পাতায়। ছোটবেলায় লেখকরা কলার পাতা কেটে কী করতেন? উত্তর হলো কাগজের মতো করে সুতোয় বেঁধে রাখতেন। কলার পাতা পর সেগুলো কোথায় ফেলে দেওয়া হতো? উত্তর হলো পুকুরে। ছোটবেলায় গরুকে খাওয়ানোর আগে কলার পাতা পুকুরে ফেলা হতো কেন? উত্তর হলো অক্ষরজ্ঞানহীন গরু অক্ষরযুক্ত পাতা খেলে পাপ হবে এই বিশ্বাসে। লেখকদের ছোটবেলায় ঘরে কালি তৈরির সহজ পদ্ধতিটি কী ছিল? উত্তর হলো কড়াইয়ের তলার কালি লাউ পাতা দিয়ে ঘষে ঘষে জলে গুলে নেওয়া। ভালো কালি তৈরির জন্য প্রাচীনরা কি বলতেন? উত্তর হলো তিল ত্রিফলা হরিতকি। প্রাচীন পদ্ধতিতে কালি তৈরির শেষ ধাপে কি করা হতো? উত্তর হলো লোহা গরমে করে ছ্যাঁকা দেওয়া হতো। লেখকদের ছোটবেলায় কলম তৈরি হতো কি দিয়ে? উত্তর হলো নলখাগড়া বা বাঁশের কঞ্চি দিয়ে। বাঁশের কঞ্চির কলম তৈরিতে কুশলী কাকে বলা হতো? উত্তর হলো যার কলমের মুখটি চেরা বা ফালা হতো। কলমের মুখটি সামান্য চিরে দেওয়া হতো কেন? উত্তর হলো যাতে একসঙ্গে অনেকখানি কালি চুইয়ে না পড়ে। প্রাচীনকালে খাগের কলম এখন কেবল কোথায় দেখা যায়? উত্তর হলো সরস্বতী পুজোয়। লর্ড কার্জন বাঙালি সাংবাদিকদের গরম গরম ইংরেজি দেখে কি বলতেন? উত্তর হলো বাবু কুইলস ড্রাইভার্স। কুইল বলতে আসলে কি বোঝায়? উত্তর হলো পাখির পালক কেটে তৈরি কলম। ফাউন্টেন পেনের বাংলা নাম ঝর্ণা কলম কে দিয়েছিলেন বলে মনে করা হয়? উত্তর হলো রবীন্দ্রনাথ ঠাকুর। ফাউন্টেন পেনের আবিষ্কারক কে ছিলেন? উত্তর হলো লুইস এডসন ওয়াটারম্যান। ওয়াটারম্যান প্রথমে কি পেশার সঙ্গে যুক্ত ছিলেন? উত্তর হলো বীমা ব্যবসা। ফাউন্টেন পেনের জন্মের ইতিহাস আসলে কিসের ইতিহাস? উত্তরটা হলো ব্যবসায়ী পার্টনারের প্রতারণার ইতিহাস। লেখক শ্রীকান্তের অফিসে লেখক ছাড়া আর কার সামনে কম্পিউটার ছিল? উত্তর হলো আর কারো সামনে ছিল না। আমরা তৈরি করতুম কালি, এখানে আমরা বলতে কাদের বোঝানো হয়েছে? উত্তর হলো লেখক ও তার বাল্যবন্ধুদের। টাইপরাইটারে লিখতেন এমন একজন বিখ্যাত বাঙালি লেখকের নাম প্রবন্ধে আছে, তিনি কে? উত্তর হলো রাজশেখর বসু। রাজশেখর বসুর ছদ্মনাম কী ছিল? উত্তর হলো পরশুরাম। ক্যালকাটা ইউনিভার্সিটির পরিভাষা সমিতির সভায় বলতে গিয়ে কার হাতের দোয়াতের উল্লেখ আছে? উত্তর হলো রাজশেখর বসু। শৈশবে লেখকের দেখা কোন কোন পাথরের দোয়াত ছিল? উত্তর হলো জেড বা শ্বেত পাথর। শেষ পর্যন্ত কোন কলম দুনিয়া থেকে বিদায় নিল? উত্তর হলো নিবের কলম। কলমকে বলা হয় তলোয়ারের চেয়েও, উত্তরটা হবে শক্তিশালী। ইতিহাসে কোন ফরাসি সম্রাট নিজে কলম তৈরি করতেন বলে জানা যায়? উত্তর হলো লুই ফিলিপ। কলমের আঘাতে কোন বিখ্যাত বাঙালি লেখকের মৃত্যু হয়েছিল বলে শোনা যায়? উত্তর হলো ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়। দেখো বন্ধুরা, এবার ওই অধ্যায় থেকে 5 নম্বরের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে, প্রশ্নগুলো নিচে দেওয়া হলো উত্তর সহ। আমরা বলে রাখি, আমাদের এই স্টাডি ম্যাটেরিয়াল তোমরা একদম ডেসক্রিপশনের লিঙ্ক থেকে পেয়ে যাবে এবং আমাদের মাধ্যমিক বাংলার অধ্যায় ভিত্তিক প্রশ্ন উত্তর আমাদের চ্যানেলে দেওয়া আছে। পরীক্ষার আগে অবশ্যই দেখে নাও। দেখো, প্রথম প্রশ্ন, আমরা কালিও তৈরি করতুম নিজেরাই, লেখকরা কিভাবে
নিজেদের ঘরে কালি তৈরি করতেন তা নিজের ভাষায় লেখো। নিখিল সরকার অর্থাৎ শ্রীপান্থ তার হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে শৈশবে ঘরোয়া পদ্ধতিতে কালি তৈরি করার এক চমৎকার বিবরণ দিয়েছেন। দেখো পদ্ধতিটি কি, অত্যন্ত সহজ ভাষায় লেখা। লেখকদের ছোটবেলায় গ্রাম্য পরিবেশে সস্তা ও সহজ উপায়ে কালি তৈরির কথা করা হতো। সাধারণত কড়াইয়ের তলার জমে থাকা ভুসো কালি লাউ পাতা দিয়ে ঘষে ঘষে তুলে নেওয়া হতো। তারপর সেই কালি একটা পাথরের বাটিতে জল দিয়ে ভালো করে গুলে নেওয়া হতো। কালি ভালো করার প্রাচীন টোটকা। কালি যাতে আরও উন্নত ও টেকসই হয় তার জন্য বয়োজ্যেষ্ঠরা একটি ছড়া বলতেন। এটা হলো, তিল ত্রিফলা হরিতকি আমলকি বয়লা ছাগ দুগ্ধে করি মেলা, লোহপাত্রে লোহায় ঘষা, হিঙে মরে জল, তাই যদি না মরে তো ছারপোকার রক্তে চাল। তবে লেখকরা এত জটিল নিয়মে যেতেন না। তারা ভুসো কালি মাখানো জলটিকে ভালো করে ফুটিয়ে নিতেন। তারপরে কি করতেন দেখো, জল ফোটানোর পর একটি লোহার কাঠি বা খুন্তি ভালো করে গরম করে সেই জলে ছ্যাঁকা দেওয়া হতো। এতে জলটা টকবক করে ফুটতো এবং কালি ঘন হতো। সবশেষে সেই মিশ্রণটি একটা সুতি কাপড় দিয়ে ছেঁকে দোয়াতে ঢালা হতো। এই ঘরোয়া উপায়ে তৈরি কালিকেই লেখকরা শৈশবে কলার পাতায় লিখতেন। দেখো পরের প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ এটাও। ফাউন্টেন পেনের জন্ম ইতিহাসটি সংক্ষেপে লেখো। এর নামকরণ কে করেছিলেন বলে মনে করা হয়? ফাউন্টেন পেনের জন্ম ইতিহাস। হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধ অনুযায়ী ফাউন্টেন পেনের আবিষ্কারের পেছনে রয়েছে এক ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বিতা ও প্রতারণার ইতিহাস। এই পেনের আবিষ্কারক ছিলেন লুই এডসন ওয়াটারম্যান। তিনি ছিলেন পেশায় একজন বীমা ব্যবসায়ী। একবার তিনি এক বড় গ্রাহকের সঙ্গে চুক্তিপত্র সই করতে যান। সেই যুগে ডিপ পেন বা দোয়াত কলম ব্যবহার করা হতো। চুক্তিপত্রে সই করার মুহূর্তে তার কলম থেকে এক ফোঁটা কালি সই করার কাগজের ওপর পড়ে গিয়ে কাগজটি নষ্ট হয়ে যায়। ওয়াটারম্যান তখন তড়িঘড়ি অন্য একটি কাগজ আনতে বাইরে যান, কিন্তু তিনি ফিরে এসে দেখেন সেই ফাঁকে অন্য একজন তৎপর বীমা ব্যবসায়ী সেই গ্রাহককে পটিয়ে চুক্তি সই করিয়ে নিয়েছেন। এই ব্যবসায়িক ক্ষতি এবং প্রতারণার অভিজ্ঞতায় ওয়াটারম্যানকে এমন এক কলম তৈরিতে উদ্বুদ্ধ করে যার ভেতরের কালি মজুদ থাকবে এবং লেখার সময় নিজে থেকেই চুঁইয়ে পড়বে। এই জেদ থেকেই তিনি আবিষ্কার করেন ফাউন্টেন পেন বা রিজার্ভার পেন, অর্থাৎ ফাউন্টেন পেনের অপর নাম রিজার্ভার পেন। বাংলায় ফাউন্টেন পেনের নাম ঝর্ণা কলম মনে করা হয়। এই চমৎকার নামটি দিয়েছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। দেখো পরের বার নেক্সট প্রশ্ন কি আছে। কালি কলমের প্রতি লেখকের যে ভালোবাসা তা হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধে কীভাবে ফুটে উঠেছে তা আলোচনা করো। শ্রীপান্থের হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধটি আসলে যান্ত্রিক সভ্যতার আগ্রাসনে হারিয়ে যাওয়া এক সোনালী অতীতের প্রতি নস্টালজিয়া এবং কালি কলমের প্রতি লেখকের গভীর ভালোবাসার দলিল। শৈশবের স্মৃতিচারণা। লেখক তার শৈশবের দিনগুলোর কথা অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন। বাঁশের কঞ্চি কেটে কলম তৈরি করা, কড়াইয়ের তলার কালি লাউ পাতা দিয়ে ঘষে তোলা, কলার পাতা কেটে খাতা বানানো, এই প্রতিটা স্মৃতির পেছনে রয়েছে কালি কলমের প্রতি এক আত্মিক টান। বিবর্তনে দুঃখ প্রকাশ। যুগের নিয়মে কঞ্চির কলম, খাগের কলম, পালকের কলম বা কুইল এবং শেষ পর্যন্ত ফাউন্টেন পেনের বিদায় লেখককে ব্যথিত করেছে। কম্পিউটারের বোতাম টিপে লেখার সুযোগ এসে তিনি নিজেকে কালি কলমের ভক্ত হিসাবে একাকী অনুভব করেন। সংগ্রহ ও শ্রদ্ধা। লেখক সস্তায় বলপেন কিনতে পাওয়া গেলেও মনের কোণে ধরে রেখেছেন ফাউন্টেন পেনের রাজকীয় স্মৃতি। প্রাচীনকালে জেদ বা শ্বেত পাথরের দোয়াত, কোষ্ঠী পাথরের দোয়াতের বর্ণনা দেওয়ার সময় তার চোখ দিয়ে ইতিহাস ও ঐতিহ্যের প্রতি ভালোবাসা ঝরে পড়ে। এক উপসংহার কি লেখা আছে। প্রবন্ধের শেষে যখন তিনি কলমের আঘাতে তৈলক্ষ্যনাথ মুখোপাধ্যায়ের মৃত্যুর করুণ কাহিনী বলেন, তখন বোঝা যায় কলমকে তিনি কেবল লেখার মাধ্যম নয়, জীবনের এক জীবন্ত অঙ্গ হিসাবে দেখতেন। দেখো পরের প্রশ্ন। কলমকে বলা হয় তলোয়ারের চেয়েও শক্তিশালী। কোন প্রসঙ্গে লেখক এই মন্তব্য করেছেন? প্রবন্ধ অনুসারে কলমের ক্ষমতা বা মাহাত্ম্য আলোচনা করো। দেখো প্রসঙ্গ। বিজ্ঞান ও প্রযুক্তির যুগে কম্পিউটারের দাপটে কলম আজ অবলুপ্তির পথে। নিজের অফিসের সবাই যখন কম্পিউটারে টাইপ করছেন, তখন লেখক নিজে কলম হাতে একা বসে আছেন। এই একাকিত্ব হারিয়ে যাওয়া ঐতিহ্যের কথা বলতে গিয়ে লেখক কলমের পুরনো গৌরব স্মরণ করে মন্তব্যটি করেছেন। কলমের মাহাত্ম্য।
ইতিহাস সাক্ষী, যুগে যুগে বড় বড় সাম্রাজ্য ধ্বংস হয়েছে, কিন্তু কলমের মাধ্যমে লিখিত জ্ঞান ও সংস্কৃতি অমর হয়ে রয়েছে। শাসন ও বিপ্লব, তলোয়ার দিয়ে কেবল শরীর বা ভূখণ্ড জয় করা যায়, কিন্তু কলম মানুষের মন ও চেতনাকে জয় করে। ফরাসি বিপ্লব থেকে শুরু করে ভারতের স্বাধীনতা আন্দোলন, সবখানেই তলোয়ারের চেয়ে লেখকের কলম বেশি গর্জে উঠেছিল। সামাজিক মর্যাদা, একসময় কলম ছিল আভিজাত্য এবং শিক্ষার প্রতীক। যার পকেটে কোনো বা কানে কলম থাকতো তাকে সমাজে সমীহ করা হতো। শ্রীপান দেখিয়েছেন কিভাবে একজন সাধারণ মানুষও কলম ধারণ করে বাবু বা পণ্ডিত হয়ে উঠতেন। ইতিহাসের নিয়ন্তা, ফরাসি সম্রাট লুই ফিলিপ নিজে কলম তৈরি করতেন। লর্ড কার্জন বাঙালি সাংবাদিকদের কুইল ডাইভার্স বলে পরোক্ষ তাদের ধারালো কলমকেই ভয় পেতেন। তাই কলম কেবল লেখার যন্ত্র নয়, এটি মানব সভ্যতার এক চালিকা শক্তি। দেখো পরের প্রশ্ন, সব মিলিয়ে লেখালেখি ছোটোখাটো একটা অনুষ্ঠান, লেখক কেন লেখালেখিকে ছোটোখাটো একটা অনুষ্ঠান বলেছেন, সংক্ষেপে বুঝিয়ে দাও। আধুনিক যুগে কম্পিউটার বা বলপেন দিয়ে লেখা অত্যন্ত সহজ ও যান্ত্রিক, কিন্তু লেখকের শৈশবে লেখালেখি কেবল কাগজের ওপর কালির আঁচড় কাটা ছিল না, তা ছিল অনেকগুলো ধাপের সমন্বয়ে এক আনন্দময় আয়োজন। এই কারণেই লেখক একে ছোটোখাটো অনুষ্ঠান বলেছেন। অনুষ্ঠান বলার কারণটা কি? উপকরণ প্রস্তুতি, লেখার জন্য বাজার থেকে সহজে খাতা কলম কেনা যেত না। লেখকদের নিজেদের বাঁশের কঞ্চি কেটে নিখুঁতভাবে কলম তৈরি করতে হতো। কঞ্চির মুখটি সামান্য চিরে দিতে হতো যাতে কালি ঠিকমতো পড়ে। খাতা তৈরি, কলার পাতায় নিখুঁতভাবে চৌকো করে কেটে আগুনে সামান্য সেঁকে নিয়ে সুতো দিয়ে বেঁধে খাতা তৈরি করা হতো। কালি তৈরি, কড়াইয়ের তলার ভুসো কালি ঘষে তুলে তা জলে গুলে ফুটিয়ে লোহার নরম খুন্তি ছাঁকা দিয়ে তৈরি হতো কালি। তারপর তা সুতি কাপড়ে ছেঁকে দোয়াতে ভরা হতো। ধর্মাচরণ ও সমাপ্তি, কলার পাতায় লেখার পর পাতাগুলো পুকুরে ফেলা হতো। বিশ্বাস ছিল গরু অক্ষরযুক্ত পাতা খেলে পাপ হবে। এই যে কলম কাটা, কালি বানানো, পাতা প্রস্তুত করা, এই সব কিছুর মধ্যেই যে যৌথ আনন্দ ও নিষ্ঠা জড়িয়েছিল তা কোনো উৎসব বা অনুষ্ঠানের চেয়ে কম ছিল না। দেখো পরের প্রশ্ন, কারো কারো মতে কলম তৈরি করতেন স্বয়ং সম্রাট। কোন সম্রাটের কথা বলা হয়েছে? প্রবন্ধ অবলম্বনে কলম ও দোয়াতের বিচিত্র সংগ্রহ বা আভিজাত্যের পরিচয় দাও। দেখো সম্রাট, এখানে ফরাসি সম্রাট লুই ফিলিপের কথা বলা হয়েছে, যিনি নিজে নাকি যাজকীয় কলম তৈরি করতেন। কলম ও দোয়াতের আভিজাত্য, হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধে লেখক দেখিয়েছেন যে একসময় কলম এবং দোয়াত কেবল লেখার মাধ্যম ছিল না, তা ছিল ধনী ও শৌখিন মানুষের স্ট্যাটাস বা আভিজাত্যের প্রতীক। বিচিত্র কলম, ধনীরা সোনার পালক লাগানো কলম ব্যবহার করতেন, এমনকি কলমের মুখে হিরে বা দামি রত্ন বসানো থাকতো। ফাউন্টেন পেনের যুগেও প্ল্যাটিনাম বা সোনায় নিবযুক্ত মহার্ঘ পেন তৈরি হতো। বিচিত্র দোয়াত, প্রাচীনকালে দোয়াতের সংগ্রহ ছিল দেখার মতো। কাঁচ, কাঠ, মাটির দোয়াত তো ছিলই, তাছাড়া ধনীরা ব্যবহার করতেন স্লেট পাথর, জেট পাথর, শ্বেত পাথর কিংবা কোষ্ঠী পাথরের তৈরি বিচিত্র দোয়াত। শিল্পী ও সাহিত্যিকদের দোয়াত, লেখক নিজে শৈশবে জেড ও শ্বেত পাথরের দোয়াত দেখেছিলেন। আবার পরিভাষা সমিতির সভায় রাজশেখর বসুর সামনে কাচের দোয়াতের বদলে সুন্দর এক ব্রোঞ্জের মূর্তির দোয়াত থাকতো, যার ঢাকনাটি ছিল একটি বাঘের মাথা। এইসব বিচিত্র সংগ্রহগুলো প্রমাণ করে যে কালি কলম একসময় শিল্প সংস্কৃতির অঙ্গ ছিল। দেখো বন্ধুরা পরের প্রশ্ন বা শেষ প্রশ্ন 5 নম্বরে। তোমরা জানো এই প্রবন্ধটি থেকে 5 নম্বরের প্রশ্নই শুধু আসবে, আর কোনো প্রশ্ন আসবে না। 3টে 1 নম্বরের প্রশ্ন আসবে। শেষ প্রশ্নটা হলো, দেখো, বিপন্ন কলম ও কলম, কম্পিউটারের আবির্ভাবে কলমের যে বিপন্নতা দেখা দিয়েছে তা প্রবন্ধ অনুসরণে আলোচনা করো। হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধের লেখক নিখিল সরকার কলমের এক চরম সংকট ও বিপন্নতার ছবি তুলে ধরেছেন, যা আধুনিক যান্ত্রিক সভ্যতার অভিশাপ, কলমের বিপন্নতার স্বরূপ। অফিসের চিত্র, লেখক শ্রীপাদ নিজে একটি খবরের কাগজের অফিসে কাজ করেন। সেখানে তিনি ছাড়া আর কারোর হাতে কলম নেই। সবাই সামনে চারকোনা আয়নার মতো কম্পিউটার, সবাই দ্রুত বোতাম টিপে টাইপ করছেন, সেখানে কলম আজ ব্রাত্য। লেখক ও কবিদের অবস্থা, একসময় কবি সাহিত্যিকরা কলম ছাড়া ভাবতেই পারতেন না, কিন্তু আধুনিক যুগে কবিরাও কম্পিউটারের কবিতা লেখেন।
লেখক রসিকতা করে বলেছেন, কেবল ছড়াকাররাই হয়তো আজও কলম বাঁচিয়ে রেখেছেন। ঐতিহ্যের বিলুপ্তি, বাঁশের কঞ্চি, খাগের কলম, পাখির ফলকের কলম অনেক আগেই বিদায় নিয়েছে। এমনকি যে ফাউন্টেন পেন একসময় বিপ্লব ঘটিয়েছিল বল পেন বা ডট পেনের সস্তা জোয়ারে, তাও আজ জাদুঘরে আশ্রয় নিয়েছে। একাকিত্ব, লেখক নিজেকে এই কম্পিউটারের যুগে অত্যন্ত একাকী মনে করেন। তার মনে হয় কলম যদি সত্যি চিরতরে হারিয়ে যায়, তবে তার মতো কালি কলমের ভক্তদের লেখার জগৎটাই স্তব্ধ হয়ে যাবে। এই যান্ত্রিকতা কলমের আত্মাকে কেড়ে নিয়েছে। তাহলে বন্ধুরা দেখো, অত্যন্ত সহজভাবে এবং সহজ বাংলায় উত্তরগুলো লেখা। তোমরা উত্তরগুলো সহজে ফ্রিতে ডেসক্রিপশনের লিঙ্ক থেকে পেয়ে যাবে। তাহলে বন্ধুরা, আজ ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি অবশ্যই ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো, এবং যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।